আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সারা দেশে করোনার গণটিকা শুরু, 6 দিনের টার্গেট 32 লাখ মানুষ। জাতীয় পরিচয়পত্র দেখিয়েই দেয়া যাবে ভ্যাকসিন। সরকারি হাসপাতালে করোনার ইনজেকশন ওষুধের সংকট, চিকিৎসা ব্যয় মেটাতে হিমশিম অবস্থা রোগীর স্বজনদের। জিজ্ঞাসাবাদের পর চয়নিকা চৌধুরীকে পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে ডিবি। পরিবারের কস্টিউম ডিজাইনার জিমি গ্রেপ্তার। এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে নতুন ইতিহাস বাংলাদেশের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বিশেষ ক্যাম্পেইনের আওতায় সকাল থেকে সারা দেশে শুরু হলো করোনার গণটিকা কার্যক্রম। আগামী 6 দিন এই ক্যাম্পেইন চলবে। এর আওতায় টিকা দেওয়া হবে 25 বছরের বেশি বয়সী 32 লাখ মানুষকে। এতে অগ্রাধিকার পাবেন 50 ও প্রতিবন্ধিতার শিকার নাগরিকরা। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার এবিএম মোহাম্মদ খুরশিদ আলম জানান, এই ক্যাম্পেইনে জাতীয় পরিচয়পত্র দেখিয়েই টিকা নেওয়া যাবে। তবে যারা টিকার জন্য ইতোমধ্যে রেজিস্ট্রেশন করেছেন তাদের SMS পাওয়ার পর নির্দিষ্ট কেন্দ্রেই টিকা নিতে হবে। দর্শক, করোনা গণটিকা কর্মসূচির মাঠ পর্যায়ের খবর জানতে এখন মানিকগঞ্জের উথলি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি শফিকুল ইসলাম শামীম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শামীম, শুরুর দিন কেমন দেখছেন গণটিকা কার্যক্রম? সাগর, সকাল থেকে আমরা মানিকগঞ্জ সহ বিভিন্ন এলাকায় লক্ষ্য করেছি যে কেন্দ্রগুলোতে কিন্তু উপচে পড়া মানুষের ভিড় রয়েছে। অর্থাৎ গণটিকার যে প্রথম দিনে মানুষ কিন্তু ব্যাপক উৎসাহ নিয়ে কেন্দ্রে এসেছেন এবং এসব কেন্দ্রে শত শত মানুষ সকাল থেকে নারী পুরুষ ভিড় করছেন। কারণ অনেকেই রেজিস্ট্রেশন বা নিবন্ধন করার যে ঝামেলা এড়াতে মূলত কেন্দ্রে এসে তাদের যে নাগরিক সনদপত্র অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ড, জাতীয় পরিচয়পত্র, সেটি দেখিয়েই কিন্তু তারা নিতে পারছেন এবং কারণেই কিন্তু এই ভিড় বেশি রয়েছে। আমরা যে কেন্দ্রে রয়েছি উথুলি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মানিকগঞ্জের একদম প্রত্যন্ত এলাকায় এই কেন্দ্রটি। এখানেও কিন্তু আমরা যতটুকু জেনেছি যে এখানে প্রায় 600 মানুষকে আজ ভ্যাকসিন দেওয়ার যে কার্যক্রম সেটি হাতে নিয়েছে কর্তৃপক্ষ এবং এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও রয়েছেন। তারাও এখানে নিরবিচ্ছিন্নভাবে যাতে সবাই ভ্যাকসিন নিতে পারে সেজন্য সব ধরনের ব্যবস্থা করে রেখেছেন। এবং একটি বিষয় হচ্ছে যে প্রত্যন্ত এলাকায় যে কেন্দ্রগুলো হয়েছে সেগুলোতেও কিন্তু ব্যাপক সাড়া ফেলেছে এবং আপনারা জানেন যে বয়স এখন 25 বছরের ঊর্ধ্বে করে দেওয়া হয়েছে। 18 বছর যেটি করা হয়েছিল সেটি আবার তারা প্রত্যাহার করে নিয়েছে। তো সেক্ষেত্রে 25 বছর উপরে এবং 50 ঊর্ধ্ব মানুষকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তো সব বয়সের মানুষই কিন্তু এখানে ভিড় করছে এবং নারীদেরও কিন্তু আমরা ব্যাপক উপস্থিতি লক্ষ্য করছি এসব কেন্দ্রে। আরেকটি বিষয় হচ্ছে যে যেহেতু 12 তারিখ পর্যন্ত চলবে, তো ধারণা করা হচ্ছে আজকে বৈরী আবহাওয়ার মধ্যেও যেহেতু প্রথম দিনে অনেক উৎসাহ নিয়ে মানুষ কেন্দ্রে আসছেন এবং আগামী যে কদিন রয়েছে 6 দিন, সেই 6 দিনেও কিন্তু মানুষ কেন্দ্রে কেন্দ্রে আরও ভিড় করবেন বলে ধারণা করছে কর্তৃপক্ষ। এবং সব মিলিয়ে বলা চলে যে শান্তিপূর্ণ পরিবেশে যে সরকারের যে পাইলট প্রকল্প, এখন এই 6 দিনকে কিন্তু পাইলট প্রকল্প হিসেবে নিয়েছে স্বাস্থ্য দপ্তর, আগেই জানিয়েছিল। তো সেই হিসেবে তারা 32 লাখ মানুষকে দেওয়ার একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এবং সেটি কতটুকু সফল হয় সেটি এখন দেখার বিষয়। তো এই ছিল আমার কাছে এখানকার সবশেষ পরিস্থিতি। সাগর, আপনাকে ধন্যবাদ। রাজধানী করোনা হাসপাতালগুলোতে প্রয়োজনীয় ইনজেকশন ও ওষুধের সংকট তৈরি হয়েছে। এর ফলে বাইরে থেকে বেশি দামে ওষুধ কিনতে হচ্ছে স্বজনদের। এতে চিকিৎসা ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে মধ্যম আয়ের মানুষ। হাসপাতালে সংশ্লিষ্টরা জানিয়েছেন, নতুন অর্থ বছরে বরাদ্দ এখনো না পাওয়ায় ওষুধ কিনতে পারছেন না তারা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। আক্রান্ত রোগীতে ভরে গেছে রাজধানীর করোনা হাসপাতালগুলো। রোগী বাড়ার সাথে সাথে চাপ বাড়ছে চিকিৎসা ব্যবস্থাপনার ওপর। ফুরিয়ে আসছে ওষুধের মজুদ। বেশিরভাগ হাসপাতালে পাওয়া যাচ্ছে না করোনা চিকিৎসার প্রয়োজনীয় ওষুধ। প্যারাসিটামল 2 বেলা আর এই গ্যাস্ট্রিকের 2টা ওষুধ দিয়ে যায়। 2টা ইনজেকশন এখন কিনে আনছে, বলছে থাকলে আপনারা পাবেন। শুধু তাই নয়, রোগীর স্বজনদের অভিযোগ অ্যান্টিবায়োটিক ও রেমডিসিভির সহ প্রয়োজনীয় ইনজেকশনও মিলছে না হাসপাতাল থেকে। রেমডিসিভিরটা আমি ফার্মেসি থেকে আনলাম, ওনাদের কাছে নাই। যখন সাপ্লাই থাকে দেয়, যখন সাপ্লাই থাকে না তখন দেয় না।
এসব ওষুধ বেশি দামে কিনতে হচ্ছে বাইরের ফার্মেসি থেকে। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী ঢাকার 17টি কোভিড ডেডিকেটেড হাসপাতালে সাধারণ শয্যা, আইসিইউ ও এইচডিইউতে চিকিৎসা নিচ্ছেন ৩,৮০০রও বেশি রোগী। হাসপাতাল সংশ্লিষ্টরা জানান, তাদের সংগ্রহে থাকা ওষুধ প্রায় শেষের দিকে। কেন্দ্রীয় ঔষধাগার থেকে জরুরি ভিত্তিতে ঔষধ চাওয়া হয়েছে। এই অর্থবছরটা মাত্র শুরু হলো জুলাই মাস থেকে। তো স্বাভাবিকভাবে সরকারি ক্রয় প্রক্রিয়া যেটা, সেই ক্রয় প্রক্রিয়াতে একটু সময় লাগে আমাদের। এটা টেন্ডার করতে হয়, টেন্ডার করে কিনতে হয়। এই জন্যই আসলে সত্যিকার অর্থে যেগুলো রোগীরা কিনতেছে, এখন আপনি যেগুলো বলতেছেন, সেই ওষুধগুলো আমরা দিতে পারতেছি না। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, অর্থ কষ্টে থাকা রোগীর স্বজনরা হাসপাতালের সমাজসেবা বিভাগ থেকে দামি ওষুধগুলো কিনতে সহায়তা নিতে পারেন। হাসপাতালগুলোতে দ্রুত ঔষধ পৌঁছে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানালেন অধিদপ্তরের মুখপাত্র। সমাজ কল্যাণ বিভাগেরও একটি দপ্তর হাসপাতালে কাজ করে, সমাজসেবা বিভাগ। রোগীরা যদি জানেন যে সমাজসেবাতে গেলেও ওষুধের ব্যাপারে সহায়তা পাওয়া যায়, যে ওষুধগুলো হাসপাতালে সরবরাহ থাকবে না সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই সমাজসেবা বিভাগের মাধ্যমে সংগ্রহ করা সম্ভব, এবং তাহলেই যে রোগীদের উপর এই চাপটি কমে যায়। ওষুধের এ সংকট অল্প দিনের মধ্যে সমাধানের আশ্বাস স্বাস্থ্য বিভাগের। সরকারের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের দেয়া তথ্য মতে, সাধারণ শয্যায় একজন করোনা রোগীর চিকিৎসায় ব্যয় 1 লাখ টাকারও বেশি। আইসিইউ শয্যায় এই ব্যয় বেড়ে দাঁড়াচ্ছে 4 গুণ। সেই হিসেবে সব সেবা এবং ওষুধ বিনামূল্যে পাওয়ার কথা করোনা রোগীর, কিন্তু অনেকেই এসব ওষুধ এবং দামি দামি ইনজেকশনগুলো কিনছেন বাইরে থেকে। এ কারণে অর্থনৈতিকভাবে ক্ষতির সম্মুখীন তারা। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। এদিকে করোনার মারাত্মক সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী চলা সর্বাত্মক লকডাউনের কড়াকড়ি এখন একেবারেই শিথিল। বিধিনিষেধের পরও গণপরিবহন, শপিং মল, কিছু দোকানপাট ছাড়া মোটামুটি সবই চলছে। রাজধানীর রাস্তা স্বাভাবিক সময়ের মতোই ব্যস্ত। সহকর্মী আদ্দিন সজীব এখন আছেন গাবতলী এলাকায়, তিনি জানাচ্ছেন সেখানকার পরিস্থিতি। সজীব, রাজধানীর পরিস্থিতি কেমন দেখছেন? মানুষের আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন? যেমনটি বলছিলেন যে শিথিলতা দেখা যায় যে সবখানেই। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিংবা মানুষের যে চলাচল, যাতায়াত, বের হচ্ছে কিংবা গাড়ি নিয়ে নানা জায়গায় নানা কাজে ঘুরছে ফিরছে, বিভিন্ন জায়গায় তারা যাচ্ছে। অনেকটা বাধ্য হয়ে অনেক মানুষ এখন কাজে নেমে পড়েছে, এটা বলাই যায়। কেননা দীর্ঘদিন ধরে তারা ঘরের মধ্যে আটকে আছে। এই কারণে এখন কতটা সময় আর ঘরে আটকে থাকা যায়, এই কারণে অনেক মানুষ বেরিয়ে পড়েছে রাজধানীর পথে পথে বিভিন্ন গন্তব্যে। তবে যে বিষয়টি এখন আরও একটি চিন্তার কারণ হয়েছে যে লকডাউন পরিস্থিতির মধ্যে দূরপাল্লার বাস বন্ধ, এর মধ্যে দিয়ে মানুষজন ঢাকামুখী হচ্ছে, এবং ঢাকামুখী যে মানুষের একটা স্রোত এখনও আমরা দেখছি, সেটি কিন্তু আপনি দেখছেন ছবির মধ্যে যে মানুষজন এই যে সাভার হয়ে কিংবা চন্দ্রার এদিক দিয়ে, অর্থাৎ বিভিন্ন দূর দূরান্ত থেকে, উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, নানা পথ থেকে, নানা ঠিকানা থেকে মানুষ ছুটছে তার এই গন্তব্যে ঢাকামুখী হয়ে কাজে নামার যে একটা তাগাদা, সেটা দেখা যাচ্ছে মানুষের মধ্যে। অনেক মানুষ আমাদেরকে জানিয়েছে যে তারা আসার যে বাহন, শুরুর দিকে যেটা আরও কিছুদিন আগে যেটা হতো, মাইক্রোবাস কিংবা প্রাইভেট কার, কোনো না কোনোভাবে, কোনো না কোনো অস্তিলায়, কোনো না কোনো কায়দায় করে তারা নানা অজুহাতে শুরুর দিকে আসতো, বিভিন্ন প্রয়োজনেই তারা আবার আসতো, এটা তারা বলতেন। কিন্তু এখন যেটা হচ্ছে, অনেক ক্ষেত্রেই তাদেরকে আমরা শুনেছি, তাদের কাছ থেকেই, তাদের মুখে শুনেছি যে তারা বাসে করে আসছেন। বাসে করে কিভাবে আসছেন? সড়ক পথে তো বাস চলাচলের নিষেধাজ্ঞা আছে, এর মধ্যেও তারা বলছেন যে তারা বিভিন্ন রকম সড়কের যে মহাসড়ক, সেই মহাসড়কের বিকল্প যে পথগুলো, সেগুলোকে বেশিরভাগ সময় ব্যবহার করে আসছেন। তারপরেও অনেক সময় তাদেরকে আসতেই হবে, মহাসড়ক ছাড়া তো এত দূরের পথ, দূরপাল্লার যে যাত্রাগুলো, সেটা করা সম্ভব নয়। সেখানেও তারা দেখেছেন যে আইন শৃঙ্খলা বাহিনী তেমন একটা তদারকি নেই, যে কারণে একজন আমাকে জানালেন এই কিছুক্ষণ আগেই যে প্রায় 50টির মতো গাড়ি তিনি নিজেই দেখেছেন, যে 50টির মতো বাস মহাসড়কে, এই বাসগুলোতে করে তারা আসছেন। তিনি নিজেও এসেছেন, যে বাসের ভাড়া ছিল 500, সেখানে দিয়েছেন 1300 টাকা। এমনি করে মানুষ অতিরিক্ত ভাড়া দিয়ে যে যার প্রয়োজনে যেমন করে পারছেন তারা ছুটছেন ঢাকার পথে, ঢাকা আসছেন, গন্তব্যে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছেন। সাগর। চয়নিকা চৌধুরীকে জিজ্ঞাসাবাদ শেষে গত রাতেই ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া চিত্রনায়িকা পরিমণির কস্টিউম ডিজাইনার জিমিকে গোয়েন্দা কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ডিবি। এদিকে পরিমণি, মডেল মৌ, পিয়াসা
প্রযোজক রাজ এবং হেলেনার 7টি মামলা পুলিশ সদর দপ্তরের নির্দেশে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সিআইডিকে। তাই গত রাতেই 7টি মামলা সিআইডিতে হস্তান্তর হয়েছে। শারমিন রিহা রিপোর্ট। বনানী থানার মাদক মামলায় বহুল আলোচিত চিত্রনায়িকা পরিমণিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। রিমান্ডের প্রথম দিনে পরিমণি গোয়েন্দাদের গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। ডিবি উত্তরের যুগ্ম কমিশনার হারুনুর রশিদ সাংবাদিকদের জানান, পরিমণির অবৈধ কাজের সহযোগীদের নাম পাওয়া গেছে। এসব তথ্য যাচাই বাছাই শেষে প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। সে যে এই বিপদে আসলেন, এই যে অন্ধকার জগতে পা রাখলেন, এটার পেছনে কারা কারা তাকে এই প্যাট্রোনাইজ করেছেন, পৃষ্ঠপোষকতা করেছেন, সেই নাম কিছু উনি বলেছেন। তার মধ্যে একজন মহিলার নামও বলেছেন। আবার যেমিকে আপনারাও দেখেছেন যে সে রাতের বেলা হাফ প্যান্ট আর গেঞ্জি পরে সে ক্লাবে বিভিন্ন জায়গায় যাতায়াত করতো, তাকে বিভিন্ন পথে নিয়ে যেত। ওর বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি, রোজ শীঘ্রই গ্রেপ্তার হবে। গোয়েন্দা কর্মকর্তা আরও জানান, রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার নজরুল ইসলাম রাজু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। বিভিন্ন মডেলকে নিয়ে রাজ প্রতিনিয়ত এই ঘরোয়া পার্টি করার কথা স্বীকার করেছে গোয়েন্দাদের কাছে। আমরা নজরুল ইসলাম রাজের সাথে কথা বলেছি। সে মূলত তার কোনো লেখাপড়া নাই, সে একটা মূর্খ মানুষ। সে এখানে একদম নিচ্ছ চাকরি করতেন। সে আজকে এই অপর্যায়ে আসে, এটার জন্য দায়ী এই সমাজের কিছু খারাপ প্রকৃতির মানুষ, যে মানুষগুলির নাম নজরুল ইসলাম রাজ বলেছে। এদেরকে সে বিভিন্ন মডেলদেরকে সাপ্লাই দিয়ে সে আজকে এইভাবে এই কাজগুলি করছেন। এদিকে মাদক মামলার 3 দিনের রিমান্ড শেষে আলোচিত মডেল প্রিয়াশাকে আজ ঢাকার সিএমএম আদালতে হাজির করে গোয়েন্দা পুলিশ ডিবি। মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান ভাটারা খিলকেত থানার 3 মামলায় পিয়াসার 27 দিনের রিমান্ড চান। আদালত শুনানি শেষে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। দুইজনই আলাদা আলাদাভাবে গ্রেপ্তার হয়েছে, অর্থাৎ টাকার রিমান্ডের কোনো যুক্তিকতা নেই। এদিকে আরেক মডেল মৌকেও রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। মোহাম্মদপুর থানার মাদক মামলায় 10 দিনের রিমান্ড চান ডিবি। শুনানি শেষে আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আমরা বিজ্ঞ আদালতকে বলেছি, যেহেতু ইতিপূর্বে একই মামলায় 3 দিন রিমান্ড মঞ্জুর করেছিলেন এবং অদ্য বিজ্ঞ আদালতে রিমান্ড শেষে ফেরত আসছে এবং পুনরায় রিমান্ডের কোনো যৌক্তিকতা নেই বলে আমরা মনে করি। তার কাছে হিউজ পরিমাণ মাদক তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে এবং এখানে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে যে এই মাদকগুলির উৎস কোথায়। এটা অবশ্যই পুলিশের জানার অধিকার আছে, সাধারণ নাগরিক হিসেবে তাদেরও জানার অধিকার আছে এই মদগুলি কোথেকে আসে, কোথায় যায়, কে এগুলো ব্যবহার করতেছে। অতএব এখানে রিমান্ড, এটা আইনেই আছে, রিমান্ড চাইতেই পারে। এদিকে শুক্রবার সন্ধ্যায় পরিমণির ঘনিষ্ঠ নাট্য নির্মাতা চয়নিকা চৌধুরীকে আটক করে ডিবি। এ সময় তার গাড়িতে একটি বেসরকারি টিভি চ্যানেলের স্টিকার দেখা যায়, যদিও তিনি বা তার স্বামী কেউই ওই চ্যানেলের সঙ্গে যুক্ত নন। জিজ্ঞাসাবাদের জন্য চয়নিকাকে নেওয়া হয় ডিবি কার্যালয়ে। পরিমণির সঙ্গে চয়নিকা চৌধুরীর সখ্যতা রয়েছে তা সবারই জানা। উত্তরা বোট ক্লাব কাণ্ডের পর পরিমণির পাশে দেখা যায় তাকে। ব্রিফিংয়ে ডিবি পুলিশ জানায়, পরিমণি ইস্যুতেই চয়নিকাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার বিরুদ্ধে যে কমপ্লেনগুলি পেয়েছি সেগুলি আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি। আমরা মনে করেছি এখন যে জিজ্ঞাসাবাদ শেষে তাকে যখন আমরা ডাকবো সে আবার আমাদের কাছে আসবে। পরে শর্ত সাপেক্ষে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয় চয়নিকাকে। শারমিন রিহা, এটিএন বাংলা, ঢাকা। এবার বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজের খবর। মিরপুরে তৃতীয় টি-20তে রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ। অস্ট্রেলিয়াকে 10 রানে হারিয়ে 2 ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল টাইগাররা। মুস্তাফিজুর রহমানের বোলিং নৈপুণ্যে অজিদের 4 উইকেটে 117 রানেই থামায় স্বাগতিকরা। এর আগে ম্যাচ সেরা অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের 50-তে 9 উইকেটে 127 রান তোলে বাংলাদেশ। মমিনুর রিপনের রিপোর্ট। অস্ট্রেলিয়াকে যেন পাড়ার দল বানিয়ে ছাড়ল বাংলাদেশ। অজিদের নাকানি চুবানি খাইয়ে টানা 3 ম্যাচেই দুর্দান্ত জয় টাইগারদের। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো টি-20 সিরিজ টাইগাররা জিতল দাপটের সাথেই। এ নিয়ে 8ম টি-20 সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে ম্যাচের কুল কিনারা যেন খুঁজেই পাচ্ছে না অস্ট্রেলিয়া। 128 রানের টার্গেট তারা করতে নেমে বেন ম্যাকডরমেটের 35 ও মিচেল মার্শের 50-তে 16 ওভারে 3 উইকেটে 90 রান তুলে জয়ের পথেই ছিল অজিরা। 24 বলে প্রয়োজন 38 রান, হাতে 7 উইকেট।
কিন্তু অস্ট্রেলিয়ার হাতের মুঠোয় আসা জয়টা ছিনিয়ে নিলেন মুস্তাফিজুর রহমান। কাটার মাস্টারের খুনে বোলিংয়ে ক্ষতবিখ্যাত অজিরা। তার শেষ 2 ওভারে মাত্র 5 রান তুলতেই দিশেহারা অস্ট্রেলিয়া। 6 উইকেট হাতে রেখেও 117 রানের বেশি তুলতে পারেনি সফরকারীরা। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে 3 রানে 2 ওপেনারকে হারিয়ে শুরুতেই কঠিন চাপে পড়ে বাংলাদেশ। তৃতীয় উইকেটে 44 রানের জুটিতে প্রাথমিক ধাক্কাটা সামলে নেন সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ। সাকিব 26 ও আফিফ 19 রানে বিদায় নিলে আবারও চাপে স্বাগতিক শিবির। নিজের পঞ্চম 50-তে অধিনায়ক মাহমুদুল্লাহ প্রতিরোধ করেন, তবে দেশের হয়ে তার মন্থরতম 50-তে 9 উইকেটে 127 রান করে স্বাগতিকরা। শেষ 3 বলে 52 রান করা মাহমুদুল্লাহ, মুস্তাফিজ এবং মেহেদির উইকেট নিয়ে হ্যাট্রিক করেন নাথান এলিস। প্রথম বোলার হিসেবে অভিষেক ম্যাচে হ্যাট্রিকের রেকর্ড গড়েন তিনি। তবে বিশ্ব রেকর্ড গড়েও শেষ পর্যন্ত হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় এলিসকে। মমিনুর রিপন, এটিএন বাংলা, ঢাকা। এবারে জানিয়ে দেব পার্টেক্স খেলার খবর। কোথায় যাচ্ছেন লিওনেল মেসি? এই প্রশ্নের উত্তর জানতে পুরো ফুটবল বিশ্বই এখন তাকিয়ে আছে। বেশিরভাগ সংবাদ মাধ্যমে দাবি করছে আর্জেন্টাইন অধিনায়কের পরবর্তী গন্তব্য হতে পারে পিএসজি। তালিকায় আছেন টটেনহাম আর ইন্টার মিয়ামির নামও। আরো জানাচ্ছেন এসএম আশরাফ। সর্বকালের অন্যতম সেরা ফুটবলারকে কে না চাইবে ক্লাবে ফেরাতে, কিন্তু ইচ্ছের সাথে সামর্থ্যের প্রশ্নটি যখন চলে আসে তখনই তালিকাটা ছোট হয়ে যায়। সব হিসেব নিকেশ কষে বিশ্ব গণমাধ্যম তাই বলছে পিএসজি, ম্যানচেস্টার সিটি, চেলসি আর যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামি এই মুহূর্তে আর্জেন্টাইন মহাতারকাকে নেয়ার সক্ষমতা রাখে। সব দৌড়ে এগিয়ে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই। মার্কা বলছে কোচ পচেত্তিনো ইতোমধ্যে কথা বলেছেন তারই স্বদেশী লিওনেল মেসির সাথে। ক্লাবটির সভাপতি নাসের আল খালিফির ভাই তো এক টুইট বার্তা নিশ্চিত করেই জানিয়ে দেন সব প্রক্রিয়া সম্পন্ন, এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণা মাত্র। শুরুতে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির নাম শোনা গেল, কোচ পেপ গার্দিওলা জানিয়ে দেন স্ট্রাইকার গ্রিলিশকে দলে নেয়া মেসিকে নিয়ে তিনি আর ভাবতে চান না। যদিও ইংলিশ গণমাধ্যম বলছে হ্যারি কেনকে না কিনে ম্যান সিটি হয়তো মেসিকে নিয়ে ভাবতে পারে। চেলসি মালিক রোমান আব্রামোভিচ তার ক্লাবে এক জরুরি বৈঠকের আহ্বান জানান। উদ্দেশ্যটা পরিষ্কার, ফ্রি ট্রান্সফারে মেসিকে নেয়ার সুযোগটা কোনোভাবে কাজে লাগানো যায় কিনা। বিশ্ব ক্রীড়াঙ্গন যখন তোলপাড়, তখন বার্সা সমর্থকরা এখনও মনে করেন দরজাটা বন্ধ হয়ে যায়নি। আগস্টের 31 তারিখ পর্যন্ত চলবে দলবদল। লা লিগা কর্তৃপক্ষ চাইলে এখনও সুযোগ আছে বার্সা জার্সিতে আবারও মেসিকে দেখার। এসএম আশরাফ, এটিএন বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।